হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আমি হৈমন্তিকা দাস এবং আজকে 15ই এপ্রিল 2025 বাংলা নববর্ষের আজকে প্রথম দিন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদেরকে শুভ নববর্ষ এবং তোমাদের জীবন খুব ভালো কাটুক, তোমরা জীবনে সফলতা অর্জন করো, এটাই আমার কামনা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে চলো আজকের এডিটোরিয়াল এবং ডেইলি নিউজ অ্যানালিসিসকে শুরু করা যাক। হিন্দু এবং আনন্দবাজার পত্রিকা থেকে কি কি ইম্পর্টেন্ট জায়গা আজকের তারিখে পড়তে হবে সেই নিয়ে থাকবে আজকের এই উপস্থাপনা। তো লেটস স্টার্ট টুডেজ এপিসোড অ্যান্ড ক্লাস। প্রথমত দেখো, বাংলা নিউজ পেপারটা আমরা যদি দেখি, দিস ইজ দ্য বেঙ্গলি নিউজ পেপার এডিটোরিয়াল পেজ। আমি অলরেডি মার্ক করে রেখেছি, দেখো 1432 সালের, এটা আজকে পয়লা বৈশাখ। প্রথম যে আর্টিকেলটা এটা অবশ্যই পড়ার দরকার নেই, বিকজ এটি কিন্তু বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের একটি কলঙ্কময় দিনের বা বছরের সূচনা। কারণ এই জায়গায় দাঁড়িয়ে যেখানে ওয়াকআপ বিল নিয়ে হিন্দু মুসলিম দাঙ্গা হচ্ছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যে রাজনৈতিক অরাজকতা দেখা দিচ্ছে, সেই বিষয়ে এই আর্টিকেল কিন্তু পরীক্ষার রেসপেক্টিভটি অবশ্যই পড়ার জন্য নয়। বাঙালি পরিচয় রাজনীতি, এই আর্টিকেলটাতেও প্রচুর যে আন্দোলন বিভিন্ন সময় ইতিহাসে হয়েছে, আমাদের বাংলার আন্দোলন হতে পারে, আমাদের দেশের যে স্বাধীনতা আন্দোলন হতে পারে, স্বদেশী আন্দোলন হতে পারে, বা 1961 সালের মানে আমাদের যে বাংলাদেশের যে 1971-এর যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, সেই জায়গার বিভিন্ন ঘটনা লেখা হয়েছে। কিন্তু সেই লেখাগুলি আমাদের পরীক্ষার পার্সপেক্টিভে খুব বেশি ইম্পর্টেন্ট নয়। তোমরা জাস্ট একটা কোটেশন নিজেদের মতো করে খাতায় লিখে রাখতে পারো, দিস কোটেশন বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না, আর অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে। তো এই লেখাটা তোমরা যে কোনো বাঙালি সত্তাকে জাগানোর জন্য কোনো যদি কোয়েশ্চেন আসে, সেখানে কিন্তু নিজেদের মতো করে এটাকে ইনকর্পোরেট করতে পারবে। নেক্সট যে আর্টিকেলটা, নিরামিষের জুলুম, এটিও তোমাদের পড়ার দরকার নেই। দুই পারে দুই কাতলা, এটাও খুব বেশি পড়ার দরকার নেই। বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে, সামাজিক এবং রাজনৈতিক অ্যাঙ্গেল নিয়ে লেখা এবং যে পরিপ্রেক্ষিতে 1432 সালে নববর্ষ নিয়ে লেখা, আমার মনে হচ্ছে এটা পরীক্ষার জন্য খুব দরকারি নয়। এদিকে আমরা ছোট ছোট বিশেষ কিছু দেখতে পারবো। আমি জাস্ট মানে লাইটার নোট এটা তোমরা পড়তে পারো। পান্তা ভাতে, এখানে জাস্ট লেখা হয়েছে, আমরা জানি বাঙালিদের একটা খুব ভালো খাদ্যাভ্যাস, আমরা যদি ভাত পড়ে থাকে বা সেটা রিমেনিং ভাতে আমরা জল ঢেলে রাখি, সেটাকেই বলা হয় পান্তা ভাত। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে জাস্ট বলা হয়েছে মিড ডে মিলে শিশুদেরকে এই অত্যধিক যখন গরমকাল পড়বে, তাপপ্রবাহ হবে, তখন মিড ডে মিলে কিন্তু পান্তা ভাত বা ছাতুর মাখা পরিবেশন করা যেতে পারে, কারণ এটার কিন্তু একটা হেলথ অ্যাসপেক্টও আছে। নাকি এই ধরনের ভাতে জল ঢালা এই যে ধরনের ভাত, সেটা আমাদের শরীরের তাপ নিয়ন্ত্রণ করে তা না, এটা কিন্তু শরীরে আয়রন ক্যালসিয়ামের ঘাটতি মেটায়। এছাড়া ভিটামিন B12 থাকে, যার যোগান কিন্তু শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই জায়গা নিয়ে একটা আর্টিকেল, খুব বেশি গুরুত্বপূর্ণ না, জানার জন্য তোমরা পড়তে পারো। এছাড়া আজকে আমি যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিন্দুর এডিটোরিয়াল। বেশ কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যান্ড মানে ফ্যাকচুয়াল ডেটা আছে, পরীক্ষার রেসপেক্টে তোমরা কিছু জানতে পারবে এবং নতুনত্বভাবে তোমরা যে জায়গাটা জানতে পারবে সেটা হচ্ছে আমাদের কিছু ইংলিশ ওয়ার্ডস আছে, ইংলিশ ভোক্যাবস আছে, সেই জায়গাটা থেকেও তোমরা কিন্তু হবে। আজকে আমরা পড়বো হিস্ট্রি অ্যাজ এ ব্যাটলফিল্ড, দ্য পেডলস অফ রিভার্সিং দ্য পাস্ট। এই আর্টিকেলটা খুব বড় আর্টিকেল এটা। এরপর আননেসেসারি চেঞ্জ, রাইট টু ইনফরমেশন অ্যাক্টের ওপর একটি আর্টিকেলস দেওয়া আছে। আর পড়বো হোয়াট কাঞ্চা গাচিবৌলি মেক্স ভিজিবল, এটা কি সেটা নিয়ে আমরা একটা ডিসকাশন থাকবে অবভিয়াসলি আজকের এই এডিটোরিয়ালে। তাহলে আমি আজকের এডিটোরিয়ালে যেহেতু কোনো বাংলা আর্টিকেল নেই, দেয়ারফর আই হ্যাভ পিকড আপ 3 মোস্ট ইম্পর্টেন্ট এডিটোরিয়ালস ফ্রম দ্য হিন্দু নিউজ পেপার এবং সেটার একটা ইলাবোরেটিভ ডিসকাশন তোমাদের করব। তো হিস্ট্রি অ্যাজ এ ব্যাটলফিল্ড যদি আমরা দেখি কি লেখার চেষ্টা করা হয়েছে, মূলত দেখবে বিভিন্ন সময় আমরা হিস্ট্রির বিভিন্ন ঘটনাকে বলি, সেটার ইন্টারপ্রিটেশন হয়তো ঠিক নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা হয়েছে মার্চ 2025 আগের মাসে এ ওয়েভ অফ টেক্সট বুক রিভিশন সাচ এস অমিটিং অ্যান্ড ভিলিফাইং ফিগার্স লাইক বাবর অ্যান্ড ঔরঙ্গজেব while glorifying select native rulers coincided with rising public anger demanding the renaming or even destruction of the Mughal tomb. এখান থেকে কি বলা হয়েছে, 2025 সালে মার্চ মাসে দেখা গেছিল বিভিন্ন সময় একটা আলোচনার মুখ্য কেন্দ্রবিন্দুতে এসে পড়েছে যে টেক্সট বুক অর্থাৎ পাঠ্য বইয়ের সিলেবাস রিভিশন বা তার যে প্যাটার্নে ইতিহাসকে লেখা আছে সেই জিনিসটাকে আমাদের অমিট করতে হবে, ভিলিফাই করতে হবে। এবং ভিলিফাই করা মানে কিন্তু কলুষিত করা, মানে কালিমা লিপ্ত করা। কোন ফিগারগুলোকে কালিমালিপ্ত করা হচ্ছে? বাবর, ঔরঙ্গজেবের মতো ফিগারগুলোকে। আবার গ্লোরিফাই কাকে করা হচ্ছে? কিছু দেশীয় রাজাদেরকে। এবং বলা হয়েছে যে এর সাথে কিন্তু কোয়েনসাইড করে গেছে পাবলিক অ্যাঙ্গার, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা হয়েছে ইভেন ডিস্ট্রাকশন করা হোক, ধ্বংস করে দেওয়া হোক মুঘল আমলে তৈরি করা যে সমস্ত টুম্বগুলো, সমাধি স্থলগুলো।
There are viral campaigns that called for vandalizing historical monuments driven by narratives that paint centuries of India's past in black and white. অর্থাৎ এইভাবে কিন্তু বিভিন্নভাবে ন্যারেটিভস কাউন্টার ক্যাম্পেনিং চলেছে যাতে কিন্তু হিস্ট্রিক্যাল মনুমেন্টসগুলোকে ধ্বংস করে দেওয়া যায় এবং হিস্ট্রিকে নতুনভাবে রিরাইট করা যায়. While advocates claims that such moves correct colonial or biased portrayals, the selective rewriting of history often fuels polarization, নট ক্ল্যারিটি. অর্থাৎ এখানে বিভিন্ন হিস্টোরিয়ানদের মতামত এইভাবে যদি হিস্ট্রিকে ইরেজ করা হয়, রিরাইট করা হয়, সেটা যে সবসময় যে একটা সঠিক অ্যাঙ্গেলে করা হচ্ছে তা না, এর পেছনে উদ্দেশ্য থাকতে পারে পোলারাইজেশনের রাজনীতি এবং তার পেছনে স্বচ্ছতার পরিবর্তে কিছু রাজনৈতিক ভূমিকাও থেকে যেতে পারে. When history becomes a battleground for ideology rather than the source of reflection, it can fracture সোসাইটি, ফস্টার হেট্রেড ইনস্টেড অফ আন্ডারস্ট্যান্ডিং. অর্থাৎ হিস্ট্রিকে যদি আমরা এইভাবে দেখতে শুরু করি তাহলে অবভিয়াসলি হিস্ট্রি কিন্তু আমরা ইউজ করতে পারবো না অ্যাজ এ সাবজেক্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য পাস্ট, আন্ডারস্ট্যান্ড আওয়ার পাস্ট সোসাইটি. র্যাদার এটা আমাদের কিছু biased reflection of the ideology হয়ে থেকে যাবে. The discipline of history demands a careful and nuanced discernment of the past. অর্থাৎ হিস্ট্রি ডিসিপ্লিনটা কিন্তু আমাদের কি বলা হয়, আমরা পাস্ট আমাদের অতীতকে কি হচ্ছে সেটাকে খুব কেয়ারফুল ম্যানারে সেটাকে আমরা অ্যানালাইজ করব. ইট ইজ নট মিয়ারলি এ কালেকশন অফ ইভেন্টস বাট এ স্টাডি অফ কজেস, কনসিকুয়েন্স অ্যান্ড কনটেক্সট. অর্থাৎ কি পাস্টে হয়ে গেছে সেই ক্রোনোলজিকে রিকালেক্ট করার এটা কোনো একটা সাবজেক্ট না, বাট র্যাদার হিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু বিভিন্ন ঘটনা কেন হয়েছে, তার পরিণাম কি হয়েছে এবং তার কনটেক্সট কি, এটা আমাদের স্টাডি করতে শেখায়. However, when history is weaponized in the form of revisionism, especially with an intent to restore a perceived lost glory or correct historical wrongs by রিভার্টিং টু এ স্টেটাস কিউ. অর্থাৎ বলা হয় যে যখন হিস্ট্রিকে আমরা এইভাবে ইউজ করব যে হিস্ট্রির মাধ্যমে আমরা রিস্টোর করব, পুনরুদ্ধার করব আমাদের ঐতিহ্য, পাস্ট গ্লোরি বা হিস্ট্রিক্যাল রংকে আমরা কারেক্ট করব, তখন হিস্ট্রি কিন্তু কি করবে, ইট সিজেস টু বি এ গাইড ফর দ্য প্রেজেন্ট অ্যান্ড বিকামস এ টুল ফর দ্য ডিভিশন. অর্থাৎ হিস্ট্রি তখন আমাদেরকে বর্তমান সময়ে গাইড করা বন্ধ করে দেবে এবং হিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেটা একটা টুল হিসাবে ইউজ হবে যেখান থেকে আমরা ডিভিশন করব. অর্থাৎ আমাদের বিভক্তিকরণের রাজনীতিতে কিন্তু হিস্ট্রি ইউজ হতে পারে. সাচ রিভিশনিস্ট এক্সারসাইজেস আর নট অনলি ডেঞ্জারাস বাট হ্যাভ বিন দ্য রুট অফ কনফ্লিক্ট. অর্থাৎ এটা শুধু ডেঞ্জারাস না, আমরা হিস্ট্রিকে পরিবর্তন করে দিতে চাইছি, বাট এটার মধ্যে ডিপ সিডেড আছে যে রুট, সেটা হচ্ছে রুট অফ কনফ্লিক্ট, ওয়ার অ্যান্ড প্রলং সাফারিং across different parts of the world. এরপর কি বলা হচ্ছে, এই জায়গা থেকে দাঁড়িয়ে much of the chaos in today's world arises not because we forget history but because we see to really রিলাইভ অর রিভার্স ইট. আমরা বর্তমানে বিভিন্ন যে ক্যাওস, কোলাহলপূর্ণ যে দামামা, সেটার মূলে এটা নয় যে আমরা হিস্ট্রিকে ভুলে গেছি, এটার মূলে আছে হিস্ট্রিকে আমরা রিরাইট করতে চেয়েছি, রিভার্স করতে চেয়েছি. এরপর বলা হচ্ছে এই যে রিভিশন পলিসি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কি করা উচিত. ইট ইজ ইম্পর্টেন্ট টু ডিস্টিংগুইশ রিভিশনিস্ট হিস্ট্রি ফ্রম দ্য হিস্ট্রিক্যাল রিইন্টারপ্রিটেশন. হিস্ট্রিকে রিইন্টারপ্রেট করা, নতুনভাবে ডিফাইন করা, আর হিস্ট্রিকে মুছে দিয়ে নতুন হিস্ট্রি তৈরি করা, তার মধ্যে একটা তার মধ্যে একটা ডিফারেন্স আছে. কি বলা হচ্ছে, রিইন্টারপ্রিটেশন ইজ এ লেজিটিমেট একাডেমিক এক্সারসাইজ. অর্থাৎ রিইন্টারপ্রিটেশন, আমি সেটাকে নতুনভাবে হিস্ট্রিক্যাল ফ্যাক্টসগুলোকে ব্যাখ্যা করতে পারি, হোয়ার নিউ এভিডেন্স অর পার্সপেক্টিভ রিশেপ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পাস্ট. অর্থাৎ যেখানে কিন্তু এই একাডেমিক এক্সারসাইজের মাধ্যমে আমরা কিন্তু নতুন এক্সপিরিয়েন্স, নতুন এভিডেন্সের সাহায্যে নতুনভাবে হিস্ট্রিকে আন্ডারস্ট্যান্ড করতে পারি, অতীতকে ব্যাখ্যা করতে পারি. কিন্তু রিভিশনিস্ট হিস্ট্রি হাউএভার কি করছে, স্পেশালি ইন দ্য পলিটিক্যাল সেন্স, সিক্স টু রিইন্টারপ্রেট দ্য পাস্ট টু জাস্টিফাই দ্য প্রেজেন্ট ডে পলিটিক্যাল এজেন্ডা. অর্থাৎ দেখা যাচ্ছে এইভাবে যদি আমরা রিভিশন করতে থাকি হিস্ট্রি, তখন সেটা দেখা যাচ্ছে ইট হ্যাজ এ ভেরি পলিটিক্যাল অ্যাঙ্গেল এবং সেখানের মাধ্যমে পলিটিক্যাল এজেন্ডা ফুলফিল করার চেষ্টা করা হচ্ছে, অফেন টায়ার টু ন্যাশনালিজম, জাতীয়তা বোধের সাথে সেটাকে যুক্ত করে দেওয়া হচ্ছে, এবং আইডেন্টিটি পলিটিক্স অর টেরিটোরিয়াল ক্লেমস. This has been evident in various religious and then political conflict. অর্থাৎ এইভাবে কিন্তু বিভিন্ন রিলিজিয়াস অ্যান্ড দ্য পলিটিক্যাল কনফ্লিক্টও তৈরি হচ্ছে. নেক্সট, যেরকম বিভিন্ন এক্সাম্পল যদি আমরা বলি, এখানে বলা হচ্ছে যে
ক্রিশ্চিয়ানিটির যেখানে বলা হচ্ছে such as crusade which were themselves sparked by the belief of the sanctity of the Christians control over the Jerusalem। আমরা জানি বর্তমানে যে জেরুসালেম প্যালেস্তাইন ইহুদি যে ক্রাইসিস সেইখানে যেভাবে হিস্ট্রিকে রিরাইট করা হচ্ছে সেটাও কিন্তু ফলস। নেক্সট আমরা যদি দেখি, এটা আমি ডিটেলসে বললাম না কারণ এটা আমাদের পরীক্ষার রেসপেক্টে এই হিস্ট্রিটা ইম্পর্টেন্ট না। আমরা যদি এবার দেখি ইউরোপিয়ান ওয়ার অফ রিলিজিয়ন ইন দ্য 16th and the 17th century such as the 30 years war further demonstrate the dangers of the historical grievances being revived under the banner of religious and the political legitimacy। অর্থাৎ বলা হচ্ছে ইউরোপেও যে 30 years ওয়ার হয়েছিল তার মূলে কি ছিল, তার মূলে ছিল হিস্ট্রিকে এই রিভাইভ করার চেষ্টা, হিস্ট্রিকে রিরাইট করার চেষ্টা এবং তাকে একটা ব্যানার দিয়ে দেওয়া, রিলিজিয়াস এবং পলিটিক্যাল লেজিটিমাইজ করে দেওয়া। অর্থাৎ পলিটিক্যাল এবং ধর্মীয় কারণে ইতিহাসকে নতুনভাবে ব্যাখ্যা করার যে পরিণাম সেটা কিন্তু ভবিষ্যতেও হবে এবং অতীতেও হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে আমাদের যদি আমরা কান্ট্রি দেখি, পারহ্যাপস দ্য মোস্ট ইনফেমাস এক্সাম্পল অফ দ্য ডেঞ্জারাস ডিভিশনিজম ইজ দ্য নাজি জার্মানি। নাজি জার্মানির অ্যাডলফ হিটলারের যে আইডিওলজি সেখান থেকে যেভাবে পুরো হিস্ট্রিক্যাল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এসছে, জার্মান কিন্তু সুপ্রিমেসি রেস্টোর করার চেষ্টা করা হয়েছে, লেড টু দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড দ্য হলোকাস্ট। অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের যে কনসিকুয়েন্স সেগুলোকে ইন্টারপ্রেট করা হচ্ছে ফলস অ্যাঙ্গেলে এবং কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেলে, যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু দেখা গেছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল এবং হলোকাস্ট হয়েছিল। ক্যাটাস্ট্রফিক রেজাল্ট অফ ট্রাইং টু রি-ইঞ্জিনিয়ারিং দ্য হিস্ট্রি থ্রু কনকোয়েস্ট অ্যান্ড জেনোসাইড। অর্থাৎ হিস্ট্রিকে নতুন করে চেঞ্জ করতে চাওয়ার যে ফল সেখানেই দেখা গেছিল যে আমাদের প্রথম বিশ্বযুদ্ধের পর আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং হিউজ হলোকাস্ট হয়েছিল। সিমিলারলি আমরা যদি ইন্ডিয়ার কনটেক্সট ধরি, পার্টিশন অফ ইন্ডিয়া 1947, 1947 যেভাবে পার্টিশন হয়েছিল ওয়াজ মার্কড বাই কম্পিটিং হিস্ট্রিক্যাল ন্যারেটিভস। অর্থাৎ বলা হয়েছিল এখানে হিস্ট্রিক্যাল ন্যারেটিভসকে কিভাবে ইউজ করা হয়েছিল পার্টিশন অফ ইন্ডিয়ার জন্য। দেখো, হিন্দু মুসলিম ন্যাশনালিস্ট ইনভোকড সেঞ্চুরিজ অফ গ্রিভেন্সেস আন্ডার দ্য প্রিভিয়াস রুলার্স। অর্থাৎ হিন্দু এবং মুসলিমদের যে ন্যাশনালিস্টিক জাতীয়তাবাদী বোধ সেটাকে রং পার্সপেক্টিভে কিন্তু ইভোক করা হয়েছিল পার্টিশনের জন্য। What should have been a peaceful transition into two sovereign states turned into the worst episode of communal violence in the history। অর্থাৎ দুই দেশ ভাগ হবে, এটাকে অনেক পিসফুল মাইনারেও কিন্তু ট্রানজিশন করা যেত। র্যাদার যেভাবে পলিটিক্যাল অ্যাঙ্গেল হিস্ট্রিক্যাল ইন্টারপ্রিটেশন করা হয়েছিল তার ফলে কিন্তু কি দাঁড়িয়েছিল অ্যাকচুয়াল সিনারিও, কমিউনাল ভায়োলেন্স, কিলিং ওভার এ মিলিয়ন অ্যান্ড ডিসপ্লেসিং মোর দ্যান 10 মিলিয়ন পিপল। মানে 10 লক্ষ 1 মিলিয়ন পিপলস মারা গেছিল, প্রায় 10 মিলিয়ন পিপলসকে কিন্তু ডিসপ্লেস করা হয়েছিল, বাসস্থান ত্যাগ করতে হয়েছিল। দ্য ভায়োলেন্স ওয়াজ নট অ্যাবাউট দ্য ফিউচার, ইট ওয়াজ অ্যাবাউট রিক্লেমিং আইডেন্টিটিস অ্যান্ড রাইটস রুটেড ইন সিলেক্টিভ ভার্সনস অফ দ্য পাস্ট। অর্থাৎ হিস্ট্রিকে যদি এইভাবে বারংবার রিভিজিট করা হয়, ন্যারেটিভ চেঞ্জ করা হয়, তার যে পরিণাম সেটা কিন্তু আমাদের 1947-এ এসেছিল, ইসরায়েল প্যালেস্টাইন ওয়ারে এসছে, ইউরোপিয়ান ওয়ারে এসছে, জেরুসালেম ক্রিশ্চিয়ানিটির যে স্যাংটিটি সেখানেও কিন্তু এই ধরনের এসছে। আমরা যদি লাস্ট ইয়ারেও দেখি, ইন দ্য ইস্টার্ন ইউরোপ রাশিয়ান ইনভেশন অফ ইউক্রেন ইন 2022 was partly justified by revisionist arguments about the historical unity of the Russian and Ukraine people and invalidity of the Ukraine's post-Soviet independence। অর্থাৎ ইউক্রেন এবং রাশিয়ার এই যে যুদ্ধ এর ফলেও কিন্তু হিস্ট্রি একটা রোল প্লে করছে। কি রোল? বিভিন্ন আর্গুমেন্টের মাধ্যমে বোঝানো হয়েছে যে ইউক্রেন ওয়াজ দ্য পার্ট অফ দ্য রাশিয়া এবং সেখান থেকে ইনভ্যালিডেট করে দেওয়া হয়েছে যে ইউক্রেন কিন্তু পোস্ট সোভিয়েত ইন্ডিপেন্ডেন্স একটা এখন বর্তমানে একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। অর্থাৎ ইউক্রেনের ইন্ডিপেন্ডেন্সকে মিসজাস্টিফিকেশন বা মিস ইন্টারপ্রিটেশন করা হয়েছে ইউজিং দ্য রং সাইড অফ দ্য হিস্ট্রিক্যাল ফ্যাক্টস। দিস অ্যাটেম্প্ট টু আনডু পোস্ট কোল্ড ওয়ার বর্ডার্স ইন দ্য নেম অফ হিস্ট্রিক্যাল কন্টিনিউটি হ্যাজ লেড টু ম্যাসিভ হিউম্যান সাফারিং, ইকোনমিক ক্রাইসিস অ্যান্ড দ্য ডিস্টেবিলাইজেশন অফ দ্য এন্টায়ার রিজিয়ন। অর্থাৎ বলা হয়েছে যে পোস্ট কোল্ড ওয়ারের পর শান্তির যে মানে ঠান্ডা লড়াইয়ের পর যেভাবে শান্তি স্থাপন হয়েছিল, প্রপার বাউন্ডারি স্ট্যাবলিশ করা হয়েছিল বিটুইন ইউক্রেন অ্যান্ড রাশিয়া, সেই জায়গা থেকে সেই হিস্ট্রিক্যাল ফ্যাক্টটাকে রিরাইট করা হলো কিভাবে যে ইউক্রেন ওয়াজ দ্য পার্ট অফ দ্য রাশিয়া এবং সেখানে রাশিয়া তাই জাস্টিফাই করছে ইউক্রেনের ওপর অ্যাটাকটাকে। এইভাবে পুরো হিস্ট্রিক্যাল ফ্যাক্টস অ্যান্ড ফিগার্সকে রিরাইট করা হয়েছে হিস্ট্রি অ্যাজ এ টিচার।
হিস্ট্রি শুড বি এ টিচার, নট এ টেমপ্লেট। অর্থাৎ হিস্ট্রিকে টিচার হিসাবে আমাদের ইউজ করতে হবে, নট অ্যাজ এ টেমপ্লেট। দ্য পারপাস অফ আন্ডারস্ট্যান্ডিং পাস্ট রং ইজ টু এনশিওর দে আর নেভার রিপিটেড। অর্থাৎ হিস্ট্রিকে আমাদের স্টাডি করা উচিত যাতে আমরা পুরনো ভুলকে আবার নতুনভাবে কোনোদিনও রিপিট না করি। নট টু ডিম্যান্ড restitution through acts that recreate the very conflict that seek to avenge। অর্থাৎ যে ধরনের কনফ্লিক্টকে আমরা অ্যাভেঞ্জ করে যেতে পারি, আমরা এড়িয়ে চলতে পারি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই জিনিসটাকে তুলে সেটাকে নতুনভাবে গড়া বা নতুনভাবে ক্লিয়ার করার কোনো দরকার নেই। দ্য অবসেশন উইথ returning to a perceived golden past binds nation and people to the opportunity of the present and the possibility of the future। অর্থাৎ হিস্ট্রিকে আমাদের কিভাবে ইউজ করতে হবে, হিস্ট্রিকে আমাদের এইভাবে ইউজ করতে হবে যাতে হিস্ট্রি ক্যান গাইড আস ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড গাইড আস ইন দ্য better possibilities of the future। As philosopher put it, those who cannot remember the past are condemned to repeat it। অর্থাৎ হিস্ট্রি এমনই একটা জিনিস যাকে যদি আমরা পাস্টটাকে মনে না রাখি তাহলে সেই ভুল আমরা কিন্তু ফিউচারেও আবার করব, প্রেজেন্টেও করব। বাট ইকুয়ালি ডেঞ্জারাস আর দোজ হু রিমেম্বার দ্য পাস্ট অনলি টু রিলাইভ ইট। অর্থাৎ কিন্তু এটা খুব সত্যি কথা, যদি আমরা পাস্টকে আবার এরমভাবে মনে রাখি যে অতীতেই আমরা বাঁচছি, তাহলে কিন্তু আমরা সবসময় সেটাকে রিভার্সাল করার জন্য জাস্টিফিকেশন খুঁজবো, অ্যান্ড সিকিং জাস্টিস থ্রু রিভার্সাল, নট রিকনসিলিয়েশন। অর্থাৎ নতুনভাবে আমরা কিছু আর এগোতে পারবো না, বরং আমরা অতীতেই আটকে থাকবো। অতীতের কোনটা ঠিক হতো, কোনটা ভুল হতো, কোনটা চেঞ্জ করলে আমরা আরও বেটার হতো, এই জায়গাটাতেই আটকে যাব। র্যাদার আমরা সেই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ফিউচারে এগোতে পারবো না। দ্য গ্রেটেস্ট সার্ভিস উই ক্যান do to history is not to rewrite it but to learn from it with humility and not hubris। অর্থাৎ আমরা নম্রতার সাথে, বিনম্রতাপূর্বক অতীতে যা হয়েছে, হিস্ট্রিতে যা হয়েছে সেটা থেকে আমরা নতুন কিছু যেন শিখি, এবং হিউব্রিস মানে ঔদ্ধত্য, আমরা ঔদ্ধত্য যেন না দেখাই। এই জায়গাটা থেকে আজকের এই এডিটোরিয়ালটা শেষ হয়েছে। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, হোপফুলি তোমরাও কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে। নাও কামিং টু দ্য নেক্সট, আমরা যদি এই পরের আর্টিকেলটা দেখি, যেটা হচ্ছে কাঞ্চিয়া গাচিবৌলি। এটা কি আমি অলরেডি একদিন এডিটোরিয়ালে ডিসকাশন করেছিলাম। হোয়াট ইজ দিস? এটা কিন্তু এমন একটা জায়গা যেখান থেকে বলা হয়েছে কাঞ্চা গাচিবৌলি কিন্তু একটা ফরেস্ট এরিয়া, হায়দ্রাবাদ ইউনিভার্সিটির পাশের এটি একটা ফরেস্ট এরিয়া, যেটা কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট অফ ডিবেট তৈরি হয়েছে। দেখো, এ ব্লাইন্ড স্পট ইজ এ গ্যাপ ইন আওয়ার ফিল্ড অফ ভিশন। অর্থাৎ আমরা যে দৃষ্টি তাকাই, আমরা যখন কিছু একটা দেখাই, ব্লাইন্ড স্পট মানে কি? এটা একটা গ্যাপ যেটা আমরা দেখতে পাই না, স্পেস উই ক্যান্ট সি, আমরা যেটা দেখতে পাই না, ইয়েট উই রিয়েলি নোটিস ইট, কিন্তু সেটা আমরা নোটিসও করতে পারি না। অ্যাকচুয়ালি আমাদের দৃষ্টিতে এরকম কোনো স্পট যদি থাকে সেটা আমরা বুঝতেই পারি না যে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না, বাট ইট এক্সিস্ট। দ্য ব্রেন instinctively fills in the blank using cues from the other eye and surrounding context। এই জায়গা থেকে দাঁড়িয়ে বলা হচ্ছে ওয়ান আই কম্পেনসেট ফর দ্য আদার। আমরা এক চোখ ধরো বন্ধ করে, অনেক মানুষ দেখবে এক চোখে দেখতে পায় না, কিন্তু তার দু চোখ দিয়ে সে জানেও না সে যে এক চোখে দেখতে পায় না, অর্থাৎ তার আরেকটি চোখ কিন্তু দুটো চোখের ভিশন তাকে প্রোভাইড করছে। বাট when it comes to how we manage urban land and design our cities, no such compensation exist। অর্থাৎ আমরা যখন দু চোখ দিয়ে মানে আমাদের ধরো দু চোখ আছে, একটা চোখ ঠিকঠাকভাবে ফাংশনিং করছে না, কিন্তু আমাদের মনে হয় আমরা কিন্তু স্পষ্ট কিন্তু সব কিছু দেখতে পাচ্ছি, কারণ আমাদের যে আরেকটি আই সেটা কিন্তু দুটো আই দিয়ে আমরা যে ভিশন পাই সেটাকে কম্পেনসেট করে দেয়। কিন্তু বলা হচ্ছে, এখান থেকে দাঁড়িয়ে বলা হয়েছে যে আরবান ল্যান্ড ডিজাইনের ক্ষেত্রে সেটা কিন্তু হয় না। সাস্টেনেবিলিটি ইজ আওয়ার কালেকটিভ ব্লাইন্ড স্পট, অলওয়েজ প্রেজেন্ট, রিয়েলি অ্যাকনলেজড অ্যান্ড প্যাচড ওভার উইথ শর্ট টার্ম ফিক্সেস। এবার দেখো, বলা হচ্ছে কন্ট্রোভার্সি ওভার 400 acres of land in Kancha Gachibowli, Hyderabad brings this blind spot into the surf relief। কাঞ্চা গাচিবৌলি যে কনফ্লিক্টটা সেটা কি হয়েছে দেখো, অ্যাট দ্য সেন্টার অফ দ্য ডিসপুট কি আছে, মাল্টি স্টেক হোল্ডার্স আছে, যেরকম তেলেঙ্গানা গভর্নমেন্ট আছে, স্টেক হোল্ডারে কে আছে, ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ আছে, স্টুডেন্টস আছে, এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট আছে এবং পলিটিক্যাল পার্টি আছে। ইচ ভিউজ দ্য ল্যান্ড ডিফারেন্টলি। তারা সবাই কিন্তু এই যে কাঞ্চা গাচিবৌলি, এই যে ফরেস্টটাকে তাদের ডিফারেন্ট পার্সপেক্টিভে দেখছে। কিরমভাবে? অ্যাজ রিসোর্স, স্যাংচুয়ারি, অ্যাসেট অর দ্য সিম্বল। লিগাল টাইটেল রেস্ট উইথ দ্য স্টেট ইজ আনডিসপুটেড। অর্থাৎ এই যে লিগাল টাইটেল সেটা কিন্তু স্টেটের কাছে আছে, এটা আনডিসপুটেড। বাট হোয়াট ইজ ইন ডিসপুট ইজ এভরিথিং এলস। হোয়াট দ্য ল্যান্ড রিপ্রেজেন্ট, হু
who it serves and what its future should be। অর্থাৎ এটি সরকারের ল্যান্ড, এই লিগাল টাইটেল নিয়ে কোনো ডিসপুট নেই, বাট ডিসপুট হচ্ছে এই ল্যান্ডটাকে আমরা কিভাবে দেখছি, কে এই ল্যান্ডটা কি সার্ভ করছে এবং ল্যান্ডটা নিয়ে ফিউচারে কি হবে। স্টেটের কাছে কি মনে হচ্ছে, অকশনিং দ্য ল্যান্ড ইজ এ প্র্যাগমেটিক মুভ টু জেনারেট রেভিনিউ। প্র্যাগমেটিক মানে খুব প্র্যাকটিক্যাল, বাস্তববাদী একটি চিন্তা ভাবনা। তাহলে স্টেট মনে করছে এই ল্যান্ডটাকে আমরা কেন ইউজ করবো না, ওয়াই দিস ল্যান্ড শুড নট বি ইউজ টু জেনারেট রেভিনিউ, এমপ্লয়মেন্ট অ্যান্ড সাপোর্ট হায়দ্রাবাদ গ্রোথ। অর্থাৎ ল্যান্ডটাকে আমরা হায়দ্রাবাদের গ্রোথের জন্য ইউজ করবো। দোজ অপোজিং দ্য অকশন ইট ইজ অ্যান অ্যাক্ট, যেখানে কিন্তু বলা হচ্ছে যারা এই অকশনটাকে, এই যে নিলামে তুলে দেওয়া হচ্ছে জমিটাকে অপোজ করছে, তারা বলছেন এই জমিটা কিন্তু এটা একটা, এই যে অ্যাক্ট হচ্ছে, ইট ইজ অ্যান অ্যাক্ট অফ ইকোলজিক্যাল ইরেজার, এ সার্ভিং অফ দ্য কমিউনিটি bonds and the reflection of how development is pursued without a sustainable vision। অর্থাৎ তারা মনে করছে কিন্তু সাস্টেনেবল উপায়ে এখানে ডেভেলপমেন্টাল যে গ্রোথ সেটা করা হচ্ছে না। দ্য ল্যান্ড ইন কোয়েশ্চেন ইজ নট ব্যারেন, এটা কিন্তু ব্যারেন বা বন্ধা জমি নয়, ইট ইজ ইকোলজিক্যালি রিচ, এর কিন্তু একটা ইকোলজিক্যাল অ্যাসপেক্টও আছে। ওভার টাইম ইট হ্যাজ বিকাম এ বায়োডাইভার্সিটি হটস্পট, কার্বন সিঙ্ক, অর্থাৎ এখানে কিন্তু প্রচুর কার্বন যে মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এটাকে কিন্তু সিঙ্ক হচ্ছে, এত গাছপালা এখানে আছে। Acquired hydrological significance, it shelters ancient rock formation, seasonal water body and the range of vulnerable flora and fauna। অর্থাৎ এই যে জীব বৈচিত্র্য, বায়োডাইভার্সিটি, সেটা কিন্তু এই কাঞ্চা গাছিবৌলি জায়গাটায় আছে। ইন এ সিটি ওয়ার রাইজিং টেম্পারেচার আর এ light reality, the cooling function of such spaces is not just ecological, it is essential to urban habitability। অর্থাৎ বলা হচ্ছে এই যে ফরেস্ট ল্যান্ডটা, সেটা শুধুমাত্র যে আমাদের টেম্পারেচার বাড়ার, আমাদের তেলেঙ্গানার মতো একটা জায়গা যেখানে একটা আরবান অঞ্চল, সেখানে দাঁড়িয়ে কিন্তু এই ধরনের যে ইকোসিস্টেম, তার ইম্পর্টেন্স কিন্তু ম্যান্ডেটরি, মানে এসেনশিয়াল। ডিসপাইট ডিকেডস অফ রেটরিক অ্যারাউন্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আরবান ল্যান্ড ম্যানেজমেন্ট কন্টিনিউস টু অপারেট অন এ শর্ট টার্ম হরাইজন। তারপর কি বলা হচ্ছে, এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট আর কারসারি ইফ কন্ডাক্টেড অ্যাট অল। যদি বলা হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট হয়, সেটা খুব প্রোটোকল ওয়াইজ হচ্ছে, তার অ্যাকচুয়াল ইম্প্যাক্ট কি বা তার সেটার রেসপেক্টে যে চিন্তাভাবনা, সেটা কিন্তু অনেকটা গভীরে নয়। কমিউনিটি আর অফেন সাইডলাইন ইন দ্য ডিসিশন মেকিং প্রসেস। অর্থাৎ যদি কোনো এই ধরনের ডেভেলপমেন্টাল এজেন্ডা হয়, সেই জায়গায় কমিউনিটির ওপর কি ইম্প্যাক্ট হচ্ছে সেটাকে সাইডলাইন করে দেওয়া হচ্ছে। অ্যান্ড দ্য আইডিয়া দ্যাট সাম স্পেসেস হোল্ড ভ্যালু প্রিসাইসলি বিকজ দে আর লেফট আনটাচ, দ্যাট প্রিজার্ভেশন is a form of progress remains alien to existing urban planning frameworks। এরপর legally বলা হচ্ছে the government stands on the firm ground, the land belongs to the state, affirmed by revenue records and judicial procurement। গভর্নমেন্ট কিন্তু বারবার দেখাচ্ছে যে গভর্নমেন্টের এটা জমি, সেখানে জুডিশিয়াল মানে অ্যানাউন্সমেন্ট দেখাচ্ছে, রেভিনিউ রেকর্ডস দেখাচ্ছে, এবং গভর্নমেন্ট বলছে ইট ইজ আওয়ার ল্যান্ড। বাট দ্য ল clarity on ownership does not equate to legitimize that কি ওনারশিপ ইজ এক্সাইজড। মানে বলা হচ্ছে যে এখানে কোয়েশ্চেনটা এটা নয় জমিটা কার, এখানে কোয়েশ্চেনটা হচ্ছে জমিটা সরকারের হলেও লেজিটিমাইজ কি করে করবে যে সরকার এই জমিটাকে যা খুশিভাবে ইউজ করতে পারে, যেখানে জমিটার কিন্তু একটি ইকোলজিক্যাল ভ্যালুয়েশন আছে, এই জায়গাটার ওপর কোয়েশ্চেন করা হচ্ছে। এরপর বলা হচ্ছে অ্যাপ্লিকেবল লিগাল ফ্রেমওয়ার্ক অফার নো সাবস্ট্যান্টিভ গ্রাউন্ড ফর ইকোলজিক্যালি রেসপন্সিবল ল্যান্ড ইউজ বাই দ্য গভর্নমেন্ট। এখানে কিন্তু ইকোলজিক্যালি যে একটা ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটা কিন্তু গভর্নমেন্ট বুঝতে চাইছে না। দিস ভ্যাকিউম রিফ্লেক্টস এ ডিপার ইনকনসিস্টেন্সি ইন আরবান পলিসি। অর্থাৎ এই ধরনের যে কাজ, সেটা কিন্তু যে আরবান পলিসিতে একটা ইনকনসিস্টেন্সি আছে সেটাই বোঝাচ্ছে। অন পেপার বোথ দ্য ন্যাশনাল আরবান পলিসি ফ্রেমওয়ার্ক অ্যান্ড স্টেট লেভেল মাস্টার প্ল্যান evoke sustainability, environmental stewardship and inclusive growth। অর্থাৎ আরবান পলিসি কিন্তু অন পেপার কি দেখা যাচ্ছে যে সেটা বোঝাচ্ছে যে সাস্টেনেবল, সেটা বোঝাচ্ছে সেটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে দিস প্রিন্সিপালস আর রিয়ারলি সার্ভাইভ। অর্থাৎ প্র্যাকটিক্যাল যখন কাজ দেখা যাচ্ছে সেটা কিন্তু কন্ট্রাডিকশন করছে। দ্য টেস্ট অফ কমার্শিয়াল অপরচুনিটি, দ্য প্রপোজড অকশন অফ কাঞ্চি গাছিবৌলি ইজ এ টেক্সট বুক এক্সাম্পল, সেটাই বলা হচ্ছে। এরপর জাস্ট যে জায়গাটা দেখা যাচ্ছে, লাস্ট আমরা চলে আসবো এই পোর্শনটা, যে ইন এ সিটি স্যাচুরেটেড উইথ আন্ডার ইউটিলাইজড কমার্শিয়াল রিয়েল স্টেট, দিস
মুভ ইজ নট জাস্ট শর্ট সাইটেড, ইট ইজ থটলেস, অর্থাৎ ইট রিফ্লেক্টস এ মাইন্ডসেট। এই যে পুরো ঘটনাটা তেলেঙ্গানার হায়দ্রাবাদের, এটা একটা মাইন্ডসেটকে রিফ্লেক্ট করছে। কি মাইন্ডসেট? দ্যাট স্টিল ট্রিটস ল্যান্ড অ্যাজ কমোডিটি, নট কমন্স, অ্যান্ড ইগনোরস দ্য প্ল্যানেটারি ক্রাইসিস আনফোল্ডিং অ্যারাউন্ড আস। অর্থাৎ এখনো কিন্তু জমিকে জাস্ট একটা কমার্শিয়াল কমোডিটি হিসাবে ইউজ করা হচ্ছে, এবং তার সেই জায়গা থেকে ইগনোর কিন্তু কন্টিনিউয়াসলি ইগনোর করা হচ্ছে আমাদের যে প্ল্যানেটারি ক্রাইসিস, আমাদের যে এনভায়রনমেন্টাল পলিউশন, সেই জায়গাটিকে। হোয়াট কাঞ্চা Gachibowli lays bare is not the lapse of legal authority but a deeper lapse in the vision। অর্থাৎ কাঞ্চি গাচিবৌলির ঘটনা কিন্তু আমাদের যে ভিশন কম সেটাকে বোঝাচ্ছে, না কি আমাদের লিগাল প্রুডেন্স কম। অর্থাৎ আমরা লিগালি সব কিছুকে জাস্টিফাই করে দিতেই পারি, কিন্তু আমাদের হুইচ ইজ দ্য বিগার অবজেক্টিভ, বিগার ভিশন, সেই জায়গাটা কিন্তু আমরা কিন্তু খুব ডিপার নলেজ আমাদের নেই, এটাই প্রমাণ করছে। এ কাইন্ড অফ গ্রেট ডেভেলপমেন্ট দ্যাট রিফিউজেস টু অ্যাকনলেজ হোয়াট লাইজ ইন দ্য প্লেন সাইট। অর্থাৎ আমরা স্বচ্ছভাবে সাধারণ দৃষ্টিতে যেটা দেখতে পাচ্ছি সেইটাকে কিন্তু এই ঘটনা জাস্টিফাই করছে না। বলা হয় যে আমরা অনেক কিছু দেখতে পাই, অনেক কিছু ভাবতে পারি, কিন্তু যেটা সামনে, যেটা সোজাভাবে বোঝা যাচ্ছে সেটাই কিন্তু আমরা বুঝতে চাইছি না, এটাই বলা হয়েছে। এটাই আমাদের ব্লাইন্ড স্পট, আমরা দেখেও দেখছি না, এটাই বলা হয়েছে। লাস্ট, ল্যান্ড ইজ দ্য অপটিক নার্ভ অফ আওয়ার সাইড of our cities. The 400 acres at the Kancha Gachibowli show just how deep our blind spot runs. The question now is whether we have the will and the civic imagination to see beyond it. অর্থাৎ আমাদের এবার বুঝতে হবে যে আমরা কি চাই, আমরা টাকা চাই, অর্থ চাই, ডেভেলপমেন্ট চাই, নাকি আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ট্রু ডেভেলপমেন্ট, অনেক ইকোলজিক্যাল সাস্টেনেবিলিটি, ফ্লোরা ফনা বায়োডাইভার্সিটি, এগুলো ট্রু সেন্সে চাই। দিস ইজ দ্য ম্যাটার অফ কোয়েশ্চেন। এবং সেই যে প্লেন যে এই যে নলেজ, সম্যক যে জ্ঞান, সেটা আমাদের কাছে নেই বলেই মনে হচ্ছে। হোপফুলি এই আর্টিকেলটা তোমরা বুঝতে পারলে। লাস্ট যে আর্টিকেলটা নিয়ে আমার ডিসকাশন থাকবে সেটা হচ্ছে, এক মিনিট, unnecessary change amending the right to information act through the data protection bill is unwarranted। অর্থাৎ বিভিন্ন সময় রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005 সালে পাবলিশ হয়েছিল বা বিল পাস হয়েছিল। দ্য রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অ্যান্ড দ্য ইউজ অফ RTI have enhanced the accountability of those in governance in India goes উইদাউট সেইং। অর্থাৎ বলা হয়েছে যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কিসের জন্য আনা হয়েছিল? অ্যাকাউন্টেবিলিটি ইন দ্য গভর্নেন্স বাড়ানোর জন্য। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স দেয়ার হ্যাভ বিন অ্যাটেম্পটস টু ডাইলিউট দ্য প্রভিশনস অফ দ্য অ্যাক্ট। অর্থাৎ বিভিন্ন সময় কিন্তু দেখা গেছে RTI এর কিন্তু প্রভিশনসকে ডাইলিউট করা হয়েছে। এই ল্যান্ডমার্ক ওয়ার্ক দ্যাট ওয়াজ পাস্ট 20 ইয়ার্স এগো, আজকে 2025 সাল, তার ঠিক 20 বছর আগে 2005 সালে কিন্তু RTI অ্যাক্টকে পাস করানো হয়েছিল। ক্লিয়ারলি সাম ইন গভর্নেন্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন হ্যাভ treated the act and its provision on transparency and disclosure to be incumbrance। অর্থাৎ বলা হয়েছে যে এই যে 20 বছর আগে RTI অ্যাক্টটাকে আনা হয়েছিল, তার পিছনে কি ছিল? অ্যাডমিনিস্ট্রেটিভ যাতে আমরা স্বচ্ছতা আনতে পারি, আমরা কিন্তু ক্ল্যারিটি আনতে পারি গভর্নেন্সে, সেই জায়গা থেকে যাতে ডিসক্লোজার অফ ফ্যাক্ট হয়, সেই জায়গা থেকে কিন্তু RTI-কে আনা হয়েছিল। আচ্ছা, ইনকামব্রেন্স মানে কিন্তু দায় দায়িত্ব, ঠিক, দায়িত্ব বোঝা, কর্তব্য, এটাকে বলা হয় ইনকামব্রেন্স। এ সিগনিফিকেন্ট থ্রেড হ্যাজ নাও এমার্জড ইন দ্য অ্যামেন্ডমেন্ট টু সেকশন 8(1) সাবক্লজ জে অফ দ্য অ্যাক্ট। এই যে সেকশনটা, এটাকে একবার মাথায় রেখো, এটাকে কিন্তু অ্যামেন্ডমেন্ট করার কথা বলা হয়েছে, হুইচ হ্যাজ বিন ইন্ট্রোডিউসড ইন দ্য সেকশন 44 সাবক্লজ 3 অফ দ্য ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023। ডিপিডিপিতে 44(3) এর জায়গায় কিন্তু এই সেকশনটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। প্রথমত, দ্য অ্যাক্ট ইটসেলফ ইজ অ্যান আউটকাম অফ দ্য কেস পুট্টস্বামী কেস 2017, যেটা কিন্তু কি ভেরি ইম্পর্টেন্ট কেস, যেখানে কিন্তু জাজমেন্ট দেওয়া হয়েছিল আফেল দ্য রাইট অফ দ্য প্রাইভেসি অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইটস আন্ডার আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন। আর্টিকেল 21 কি? রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, যার মধ্যে রাইট টু প্রাইভেসিকেও ফান্ডামেন্টাল রাইটস হিসেবে কেস পুট্টস্বামী কেসে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছিল। সেকশন 8(1) of the RTI Act কি? এটা কি ধরনের সেকশন? ইট অ্যালাউজ দ্য গভর্নমেন্ট বডিজ টু উইথহোল্ড ইনফরমেশন হুইচ রিলেটস টু পাবলিক ইনফরমেশন। অর্থাৎ
আরটিআই কিন্তু এই সেকশনের মাধ্যমে গভর্নমেন্টকে অ্যালাউ করেছিল টু উইথহোল্ড মানে আটকে রাখা, প্রোভাইড না করা ইনফরমেশন হুইচ ইজ রিলেটেড টু দ্য পাবলিক ইনফরমেশন। কিরকম? প্রোভাইডেড ইট ডিসক্লোজার ইজ নট রিলেটেড টু পাবলিক ইন্টারেস্ট অ্যান্ড রেজাল্ট ইন অ্যান আননেসেসারি ইনভেশন অফ দ্য প্রাইভেসি। অর্থাৎ বলা হয়েছিল প্রাইভেসি হ্যাম্পার হবে এবং এমন একটা তথ্য যার কিন্তু মাচ গ্রেটার ইম্পর্টেন্স নেই ইন দ্য পাবলিক ডোমেন, সেই ইনফরমেশন কিন্তু গভর্নমেন্ট যদি চায় উইথহোল্ড করে রাখতে পারে। বোঝা গেল? অর্থাৎ গভর্নমেন্টের কাছে একটা পাওয়ার দেওয়া হলো টু চেক দ্য সিস্টেম দ্যাট হোয়েদার দ্য ডিসক্লোজার অফ দ্য ফ্যাক্ট উইল ক্রিয়েট এনি কাইন্ড অফ মানে কতটা অ্যাঙ্গেলে বা কতটা ডিগ্রিতে এর পাবলিক ইম্পর্টেন্স আছে ভার্সেস এটা কতটা প্রাইভেট রাখা প্রয়োজন। এই প্যারামিটারটার উপর ভিত্তি করে গভর্নমেন্ট কিন্তু চাইলে একটা ফ্যাক্টকে ডিসক্লোজ নাও করতে পারে। এবার বলা হচ্ছে দেখো, while doing so it provides a safeguard that if the public information officer or an appellate authority finds public interest in disclosing such information it could still be available। অর্থাৎ বলা হয়েছে যে এই কাজটা করার সময় যদি মনে হয় যে এটা কিন্তু পাবলিক ইনফরমেশন অফিসারদের একটা সেফগার্ড প্রোভাইড করা হচ্ছে যাতে কিন্তু তারা কোনো ডিসক্লোজ ইনফরমেশনকে পাবলিক ইনফরমেশনকে ডিসক্লোজ করার থেকেও তাদেরকে কিন্তু মানে সেফগার্ড করা হচ্ছে। দিস সেফগার্ড ইজ ইম্পর্টেন্ট। সাম ইনফরমেশন রিলেটেড টু পাবলিক সার্ভেন্ট সাচ as কলেজ ডিগ্রি or caste certificate might be private, but as a recent controversial case of a bureaucrat using a fake caste certificate showed, such information could be released in the public interest। বলা হয়েছে যে এটা একটা ভালো ডিসিশন। কিছু জায়গায় এমন কোনো তথ্য পাবলিক ডোমেনে আনা উচিত নয় দ্যাট হ্যাম্পার্স দ্য প্রাইভেসি অফ অ্যান ইন্ডিভিজুয়াল। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাবলিক সার্ভেন্ট যারা আমলা সরকারি আধিকারিক আছে তাদের কিন্তু কলেজ ডিগ্রি তাদের বিভিন্ন ব্যক্তিগত ইনফরমেশন অনেক সময় প্রাইভেট রাখা হয়, কিন্তু কন্ট্রোভার্সি সেখানে দাঁড়াচ্ছে যেখানে দেখা যাচ্ছে একজন বিউরোক্র্যাট ফেক কাস্ট সার্টিফিকেট ইউজ করছে এবং গভর্নমেন্টের একটা ইম্পর্টেন্ট পজিশন হোল্ড করে যাচ্ছে, সেই ইনফরমেশনকে কিন্তু অবশ্যই পাবলিক ডোমেনে আনা উচিত। Section 44 subclause 3 of the DPDP Act amends section 8(1)(j) by allowing government bodies to simply withhold personal information without the safeguard provisions on the public interest or other such exceptions। অর্থাৎ এটা কিন্তু সিম্পলি বলা হয়েছে পার্সোনাল ইনফরমেশনকে কখনোই গভর্নমেন্ট বডি ডিসক্লোজ করবে না এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার কিন্তু কিছু লুফোলসও দেখা যাচ্ছে। ইন এ লেটার টু কংগ্রেস লিডার জয়রাম রমেশ, ইউনিয়ন মিনিস্টার অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, তিনি কি জানিয়েছেন? অশ্বিনী বৈষ্ণব জানাচ্ছেন কি ডিফেন্ডেড দ্য অ্যামেন্ডমেন্ট। তিনি কিন্তু কি বলছেন? তিনি বলছেন যে এই যে সেকশন 44 সাবক্লজ 3 ওয়াজ এইমড অ্যাট প্রিভেন্টিং দ্য আরটিআই অ্যাক্টস মিসইউজ অ্যান্ড ওয়াজ টু হারমোনাইজ দ্য রিকোয়ারমেন্ট অফ রাইট টু প্রাইভেসি অ্যান্ড দ্য রাইট টু ইনফরমেশন। অর্থাৎ এই যে অ্যামেন্ডমেন্টটা করা হচ্ছে এই সেকশন 44 সাবক্লজ 3কে আনা হচ্ছে সেটা কিন্তু হারমোনাইজ করছে। হারমোনাইজ মানে কিন্তু ব্যালেন্সিং করছে কি রাইট টু ইনফরমেশনের মধ্যে এবং রাইট টু প্রাইভেসির মধ্যে। হি অলসো said that information such as salary of the public officials should remain accessible through section 3 of the DPDP Act। অর্থাৎ স্যালারি কি ধরনের স্যালারি পাবলিক অফিসিয়ালসরা পাচ্ছে সেটা ডিপিডিপি অ্যাক্টের থ্রু দিয়ে মানুষ জানতে চাইলে জানানো যেতে পারে। বাট বাই amending the RTI Act itself, an outcome that was never the intention of the case Puttoswamy, and by defining personal information vaguely in section 44(3) of the DPDP Act, authorities could deny the RTI request of previously public data by classifying them personal। অর্থাৎ কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড সবসময় যদি এইভাবে করতে থাকে পাবলিক অথরিটি বা গভর্নমেন্ট অথরিটি সিম্পলি ডিনাই করে দেবে আরটিআই রিকোয়েস্টকে জাস্ট by saying classifying them personal and lessen public scrutiny। অর্থাৎ সেই জায়গায় কিন্তু পাবলিক স্ক্রুটিনির থেকে এইভাবে কিন্তু বিভিন্ন ডেটাকে প্রোটেক্ট করে দেয়া যেতে পারে জাস্ট বাই সেইং ইট পার্সোনাল। আরটিআই অ্যাক্ট অলরেডি হারমোনাইজেস কনসার্নস রিলেটেড টু দ্য রাইট টু ইনফরমেশন অ্যান্ড প্রাইভেসি বাই সাবজেক্টিং দেম টু দ্য কোয়েশ্চেন অফ পাবলিক ইন্টারেস্ট। দেয়ারফোর দ্য অ্যামেন্ডমেন্ট ইউজিং দ্য ডিপিডিপি অ্যাক্ট ইজ আননেসেসারি অ্যান্ড আনওয়ারেন্টেড। মানে অর্থাৎ বলা হয়েছে এইভাবে যে অ্যামেন্ডমেন্ট করতে যাওয়া হচ্ছে হুইচ ইজ আননেসেসারি এবং গভর্নমেন্ট must take the concern of the civil society and transparency activists and remove the provisions
অ্যামেন্ডিং দ্য আরটিআই অ্যাক্ট ইন দ্য ডিপিটিপি অ্যাক্ট। অর্থাৎ এই জায়গাটায় বলা হচ্ছে যে রাইট টু প্রাইভেসি এবং রাইট টু পাবলিক, যে মানে পাবলিকের যে রাইট টু ইনফরমেশন আছে তার মধ্যে স্ট্রাইক ব্যালেন্স অবশ্যই বানাতে হবে, আদারওয়াইজ এটা আরটিআই অ্যাক্টের কিন্তু আর কোনো ইউটিলিটি থাকবে না। যে কোনো পাবলিক গভর্নমেন্ট সার্ভেন্টসরা বা পাবলিক অথরিটিরা সেটাকে ডিসক্লোজার অফ ফ্যাক্টকে সিম্পলি ডিনাই করে যাবে যে ইট ইজ এ ভেরি পার্সোনাল ডেটা। সো উইথ দিস নোট আমার মনে হয় তোমরা আজকের আর্টিকেলগুলো খুব বেশি ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আমার মতো করে 100% চেষ্টা করেছি টু মেক দিস ক্লিয়ার। তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তাহলে আমি বলবো এডিটোরিয়ালগুলোকে পিডিএফ হিসাবে ডাউনলোড করে আর একবার ভালো করে পড়ে নিও, কারণ তাহলে নিজেরা যখন পড়বে এডিটোরিয়াল সেখান থেকে কিন্তু আরও বেশি কনসেপচুয়াল ক্ল্যারিটি হবে। তোমরা যারা ইংলিশে দুর্বল, আমি একটা জিনিস বলে দিচ্ছি, তোমরা যারা ইংলিশে তোমাদের মনে হচ্ছে ভোকাবুলারি স্ট্রং না, তাহলে তারা কিন্তু এই ধরনের এডিটোরিয়ালগুলো নিজে আমারটা বুঝে, আমার ক্লাসগুলো দেখে বুঝে একবার যদি সময় করে একটা হলেও এডিটোরিয়াল পড়ে এবং যে কটা ওয়ার্ড তোমরা নতুন দেখছো 5 থেকে 6টা কি 7টা ম্যাক্সিমাম 10টা ওয়ার্ড হয়তো তোমরা একটা এডিটোরিয়াল নতুন পাবে, সেটাকে কি নিজেদের মতো করে গুগল সার্চ করে যদি খাতায় লিখতে থাকো, হোপফুলি তোমাদের ভোকাবটাও কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যাবে। So with this note, I am ending this video. Before ending the class, I want to request for liking, sharing and subscribing to my channel. Join my Telegram channel to get the updates regarding the video, to get the PDFs of the Hindu, Anandabazar newspapers, etc. আর তোমরা যদি কেউ ডেডিকেটেডলি আমার থেকে প্রিপারেশন নিতে চাও পরীক্ষার জন্য, তাহলে আমাকে মেল করো এবং তোমাদের কোনো কোয়ারিজ থাকলে মেলের মাধ্যমে আমাকে সেটা জানাতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাস্টলি শুভ নববর্ষ, পয়লা বৈশাখের শুভেচ্ছা। আজকের দিনটা ভালো করে কাটিও, বন্ধু বান্ধব নিজেদের পরিবারের সাথে আজকের দিনটা খুব ভালো করে সেলিব্রেট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।